আজকের লেকচারের প্রথম টপিক হচ্ছে কিছু বিশেষ বস্তু কোনো একটা বিন্যাসের মধ্যে সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, আর একটা হচ্ছে কিছু বিশেষ বস্তু বিন্যাসের মধ্যে কখনোই থাকবে না। সর্বদা অন্তর্ভুক্ত থাকবে আর কখনোই অন্তর্ভুক্ত থাকবে না, এই দুটো টপিক আগে পড়ে নিব। তো প্রথমে আসো, কিছু বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। নিয়ম শুনে নাও, কিছু বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। নিয়ম হচ্ছে যারা সর্বদাই বিন্যাসের মধ্যে থাকবে আমরা প্রথমত তাদেরকে আগে বসাই নিব। যারা সর্বদা থাকবে ওদেরকে আগে বসাবো, বসানোর পরে বাকি যেগুলো আছে সেগুলোকে বাকি জায়গাতে বসাবো। এটা হলো মেইন কনসেপ্ট। যারা সর্বদা থাকবে তাদেরকে আগে বসায় নিবা, তারপরে বাকি জায়গাতে বাকিগুলা বসবে। তো এখানে কনসেপ্টটা লিখে দেওয়া আছে তোমাকে। সর্বদা অন্তর্ভুক্ত থাকবে কনসেপ্ট হচ্ছে যারা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে তাদের আগে স্লটে বসাইতে হবে। তাহলে স্লটটা আগে পূরণ করতে হবে যারা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। হইল? স্লটগুলো আগে পূরণ করতে হবে বা ফাঁকা স্থানগুলো আগে পূরণ করতে হবে যারা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে তাদের দিয়ে। এরপরে কি করতে হবে? বাকিগুলো দ্বারা বাকি স্লট পূরণ করতে হবে। তাহলে বাকিগুলো দ্বারা মানে বাকি বস্তু দ্বারা বাকি স্লট পূরণ করতে হবে। একটা জিনিস একটু খেয়াল করে নিও, না করলেও সমস্যা নাই, ম্যাথের মধ্যে গেলে এমনি দেখতে পারবা তুমি। প্রথমত উপরে থাকবে স্লট পি বস্তু অন্তর্ভুক্ত, যেগুলো স্লট পি বস্তু, তারপরে বস্তু পি স্লট। উল্টা কিন্তু, প্রথমে স্লট পি বস্তু, বস্তু পি স্লট। তা তুমি জাস্ট নর্মালি প্রথমটা মনে রাখো, আগে স্লটগুলো পূরণ করব বস্তু দ্বারা। কোন বস্তু দ্বারা? যে বস্তুগুলা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। স্লটগুলো পূরণ করতে হবে, স্লট পি বস্তু। দেখো একটু বলা হচ্ছে 10টি বস্তু থেকে, টোটাল বস্তু আছে 10টি, কয়টা স্লট পূরণ করব? 5টি বস্তু নিয়ে, 5টি নিয়ে কতগুলো বিন্যাসে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমার কাছে টোটাল বস্তু আছে হচ্ছে 10টা, এর মধ্যে আমি নিব হলো 5টা বস্তু, নিয়ে যে বিন্যাসগুলো করব 5টা জায়গা বা 5টা স্থানে, আমি স্থান আঁকায় নিচ্ছি। ধরো এটা একটা স্থান, 1 নাম্বার, 2, 3, 4, 5। স্লট কয়টা আছে? 5টা। মোট বস্তু কয়টা? 10টা। কয়টা বিশেষ বস্তু অন্তর্ভুক্ত থাকবে? 2টা। তাহলে আমার প্রথম কাজে যে জায়গাগুলো দেখতেছো এই জায়গাগুলোয় আমি ওই বস্তু দুটা কতভাবে বসতে পারে সেটা আগে লিখব। তাহলে 5টা স্লট, 5টা স্লটে 2টা বস্তু বসতে পারে। 5p2 উপায় বসলো। বসছে কয়টা বলো তো? বসছে কিন্তু 2টা, এই যে 2টা বসছে। তাহলে 2টা যদি বসে যায়, ধরো 2টা পজিশন বুকড হয়ে গেছে, 2টা পজিশন বুকড হয়ে গেছে। তাহলে বাকি বস্তু কয়টা আছে? বাকি বস্তু তোমার আছে, টোটাল বস্তু ছিল 10টা, বসাইছো 2টা, বাকি বস্তু আছে 8টা। ওই 8টা বস্তু দ্বারা বাকি স্লটগুলো পূরণ করবা। তাহলে 8টা বস্তু দ্বারা কয়টা স্লট পূরণ করবা? 3টা স্লট পূরণ করবা। 8টা বস্তু দ্বারা 3টা স্লট পূরণ করা যাবে 8p3 উপায়। এটা অ্যান্সার। প্রথমে স্লটগুলো পূরণ করতে হবে বস্তু দ্বারা, তারপরে বাকি বস্তু দ্বারা বাকি স্লট পূরণ করতে হবে। আসো দেখি, ইংরেজি বর্ণমালার 26টি বর্ণ থেকে কত প্রকারে 5টি ভিন্ন বর্ণ সমন্বিত একটি শব্দ গঠন করা যায়? তাহলে আবারও বলি, টোটাল বর্ণ আছে কয়টা তোমার কাছে? 26টা। শব্দ গঠন করার জন্য যে বর্ণ নিবা কয়টা নিবা? 5টা নিবা। তার মানে 5টা স্থান তুমি পূরণ করবা। 26টা বর্ণ থেকে কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ সমন্বিত একটি শব্দ গঠন করা যায়, যাদের মধ্যে কন্ডিশনটা হচ্ছে এ আর এল অবশ্যই থাকবে। এ আর এল দুটি অবশ্যই থাকবে। তাহলে যে কয়টা স্থান আমি পূরণ করব সেই কয়টা স্থান আমি আঁকাই নিচ্ছি। দেখো, 1, 2, 3, 4, 5। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে যে টোটাল 26টা বর্ণ আছে, 5টা ঘর পূরণ করো যার মধ্যে এ আর এল থাকবে। তাহলে যে স্থানগুলো আছে, যে স্লটগুলো আছে, এই স্লটে এ আর এল যে দুটো অন্তর্ভুক্ত থাকবে এরা কতভাবে বসতে পারে সেটা আগে লিখে নিই। তাহলে স্লট আছে কয়টা? স্লট আছে 5টা। 5টা স্লটে কয়টা? এ আর এল 2টা বসতে পারে
5p2 পাই। ধরো এ আর এল বসে গেল, কোনো জায়গায় বসে গেল এ আর এল। বাকি জায়গাগুলো বাকি বর্ণ দ্বারা পূরণ করতে হবে। তাহলে 26টা বর্ণ ছিল, কয়টা বসাইছো? এ আর এল বসাইছো, দুটা বসাইছো। বর্ণ কয়টা আছে? 24টা। জায়গা কয়টা আছে? 3টা। 24টা বস্তু দ্বারা বা 24টা বর্ণ দ্বারা 3টা স্লট পূরণ করতে পারো 24p3 উপায়। এটা অ্যান্সার। লগারিদম শব্দটি হতে 5টি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে? ওই সেম কথা, লগারিদম বর্ণ থেকে 5টি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে একটু লিখে নিই। লগারিদম এল ও জি, লগারিদম জি এ না, জি এ আর আই টি এইচ এম। লগারিদম শব্দটি হতে 5টি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে, যেখানে সর্বদা কে কে থাকবে? জি আর এম থাকবে। কয়টি বস্তু নিয়ে সাজানো যাবে? 5টি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে? তাহলে আমার কাছে স্লট আছে 5টা। 1 2 3 4 5, 5টা স্লট আছে। এই স্লটগুলোকে আমি আগে যারা অন্তর্ভুক্ত অলওয়েজ থাকবে তাদের আগে বসাবো। তাহলে অন্তর্ভুক্ত কে কে থাকবে? জি আর এম। কয়টা? তাহলে 5টা স্লটে দুটা বসতে পারবে 5p2 পাই। কোন দুটা? একটা হলো জি আর একটা হচ্ছে এম। তাহলে জি আর এম বসে গেছে, বসার উপায় সংখ্যা আমি বের করে নিয়েছি, জি আর এম। তাহলে বাকি কয়টা থাকলো? 1 2 3 4 5 6 7। এই 7টা বর্ণ দ্বারা কয়টা স্থান পূরণ করবা? 3টা স্থান। 7টা বর্ণ দ্বারা 3টা স্থান পূরণ করবা তুমি 7p3 উপায়। আশা করি বুঝতে পারছো এই টপিক। একটি ক্রিকেট টিমের মোট 15 জন খেলোয়াড় হতে 11 জন খেলোয়াড় নিয়ে ভিন্ন ভিন্ন পজিশনে সাজাইতে হবে। মোট হচ্ছে 15 জন খেলোয়াড়, তুমি নিবা কয়জন? 11 জন খেলোয়াড় নিয়ে ভিন্ন ভিন্ন পজিশনে সাজাইতে হবে। তাহলে স্লট আছে, সাজানোর জায়গা আছে 11টা। 11টা জায়গায় বিভিন্ন পজিশনে সাজবে। কোথায় হতে? 15 জন থেকে। 15 জন থেকে 11 জন নিবা, তার মধ্যে 3 জন বিশেষ প্লেয়ারকে সর্বদা রেখে কতভাবে সাজানো যায়। তো আমি করব কি, যে 11 জন নিব। টোটাল জায়গা কয়টা আছে? ফিল্ডের মধ্যে টোটাল জায়গা আছে 11টা। 11টা জায়গায় প্লেয়ারগুলো দাঁড়াবে। তো ওই 11টা জায়গার মধ্যে 3 জন অলওয়েজ থাকবে। তাহলে ওই 3 জনকে আগে নাও। তাহলে স্লট আছে কয়টা? 11টা স্লট আছে। ওই 11টা স্লটে বসবে হচ্ছে 3 জন। বসার উপায় হচ্ছে 11p3, 11p3। তাহলে মোট প্লেয়ার কত ছিল? মোট প্লেয়ার ছিল 15 জন। নিয়ে নিছো কয়জন? নিয়ে নিছো হচ্ছে 3 জন তুমি। তাহলে প্লেয়ার সংখ্যা আছে কত? 12 জন। 12 জন প্লেয়ার দ্বারা বাকি জায়গাগুলো পূরণ করবা। টোটাল জায়গা কয়টা ছিল? 11 জন প্লেয়ার বিভিন্ন পজিশনে দাঁড়াইতো। তাহলে 11টার মধ্যে 3টা জায়গা পূরণ করে ফেলছে, জায়গা আছে 8টা। প্লেয়ার আছে 12 জন। 12 জন দ্বারা কয়টা পূরণ করবা? 8টা স্থান পূরণ করবা। তাহলে 12 জন প্লেয়ার দ্বারা 8টা পজিশন পূরণ করা যাবে 12p8। এত উপায়। নেক্সট, ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলো সর্বদা থাকবে? অবশ্যই থাকবে, ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই থাকবে। কয়টি বর্ণ নিয়ে? 5টি করে বর্ণ নিয়ে। 5টা ঘর আগে আঁকায় ফেলি। 1 2 3 4 5। কি ইকুয়েশন না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করে নিচ্ছি। ই কিউ ইউ এ টি আই ও এন। ইকুয়েশন শব্দটি থেকে 5টি করে বর্ণ নিয়ে সাজাইতে হবে বা ওয়ার্ড গঠন করতে হবে। ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই থাকবে। তাহলে ব্যঞ্জন বর্ণগুলো যেহেতু সর্বদাই থাকবে, ওদেরকে আগে আমি বসাই নিব। স্লট কয়টা আছে? স্লট আছে 5টা। 5টা স্লটে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখো তো? 3টা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে 5টা জায়গায় 3টা ব্যঞ্জন বর্ণ বসানো যায় 5p3 উপায়। তাহলে 3টা ব্যঞ্জন বর্ণ বসে গেল। ধরো কিউ টি এন ধরো বসে গেছে।
ব্যঞ্জন বর্ণ বসে গেছে, বসানোর পরে সাজানো হয়ে গেছে, 5p3 উপায়ে বসে সাজানো হয়ে গেছে। ওকে, বাকি জায়গাগুলো বসে সাজাইতে হবে। বাকি জায়গাগুলোতে বসতে পারে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কয়টা আছে? 1 2 3 4 5, 5টা স্বরবর্ণ দ্বারা কয়টা ঘর পূরণ করবা? 2টা ঘর পূরণ করবা। তাহলে 5p2 উপায়ে পূরণ করা যাবে। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে কেবল 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়, তবে কতগুলিতে প্রদত্ত শব্দটির সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকবে? সিমিলার ম্যাথ, আগেরটার মতো এটা নিজে করবা। রিপিট আছে কিনা? না, রিপিট নাই। রিপিট থাকলে করে দিব, রিপিট নাই। নর্মালি রিপিট খুব একটা থাকে না। নেক্সট হচ্ছে কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। রুলস শুনে নাও। যারা কখনোই অন্তর্ভুক্ত থাকবেন না বিন্যাসের মধ্যে, তাদেরকে কেন নিয়ে হিসাব করবো আমি? যারা কখনোই অন্তর্ভুক্ত থাকবে না তাদেরকে মোড থেকে আগেই বাদ দিয়ে দিব। কনসেপ্ট হচ্ছে কোনো একটা বিন্যাসের মধ্যে যারা কখনোই থাকবে না তাদেরকে আমরা আগেই মোট যতগুলো থাকবে সেখান থেকে বাদ দিয়ে দিব, বাকিগুলো নিয়ে বাকি জায়গাগুলো পূরণ করব। যারা থাকবে না তাদের নিয়ে বিন্যাসের তো কোনো মানে হয় না। তো কনসেপ্ট কি? যারা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, মানে কখনোই অন্তর্ভুক্ত থাকবে না, এরকম যদি বলে কখনোই অন্তর্ভুক্ত থাকবে না, তাদেরকে আগেই তুমি মোট যেটা থাকবে মোট থেকে বাদ দিতে হবে। দেখো, 10টি বস্তু থেকে একবারে 5টি নিয়ে মোট বস্তু আছে 10টা, কয়টা করে নিবা? 5টা করে নিবা। 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। তো 5টা জায়গা আছে, বলো তো অ্যান্সার কি হবে? তাহলে 5টা জায়গা আমাকে পূরণ করতেই হবে। কয়টা বস্তু থেকে? 10টি বস্তু থেকে 5টা জায়গা, যার মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। তো যে 2টা বিশেষ বস্তু থাকবে না ওদেরকে এখান থেকে আগে বাদ দিয়ে দাও, মোট থেকে বাদ দিয়ে দাও। এই ঘরগুলো পূরণ করতে কি ওই 2টা বিশেষ বস্তু কি আসবে? আসবে না তো। তাহলে ওই 2টা আগেই বাদ। তাহলে ঘর পূরণ করার জন্য আমার বস্তু আছে কয়টা? বস্তু আছে 8টা। 8টা বস্তু দ্বারা কয়টা ঘর পূরণ করব? 5টা ঘর পূরণ করবো। তাহলে 8p5, একবারে নর্মাল কনসেপ্ট। যারা কখনোই থাকবে না তাদের আগেই মোট থেকে বাদ দিয়ে দাও, বাকিগুলো দ্বারা বাকি ঘর পূরণ করো। নেক্সট আসো। নেক্সট হচ্ছে এগুলা, এর আগের যেগুলা দেখলে এগুলো তো টাইপ ওয়াইজ দেখলা, যে বিভিন্ন টাইপ থাকলে কিভাবে সলভ করতে হয়। এবার আমরা দেখব যে ভিন্ন ভিন্ন শর্ত যদি হয়, এটাও সহজ, খুবই সহজ। ভিন্ন ভিন্ন শর্ত যদি হয় সেই শর্ত সাপেক্ষে কিভাবে বিন্যাস নির্ণয় করতে হয়। তোমাকে যদি নিয়ম শেখাইতে চাই, শর্টকাট যদি বলতে চাই বা উপায় বলে দিতে যদি চাই এই ম্যাথগুলো কিভাবে করবা, নিয়ম হচ্ছে ভিন্ন ভিন্ন যে শর্তের কথা বলতেছে তুমি দেখবা যার উপরে শর্ত দেওয়া আছে সেই শর্তটা আগে তুমি ফুলফিল করবা। শর্ত যার উপরে দেওয়া আছে সেটা আগে বসাবা তুমি। যে শর্তের কথা বলা আছে সেটা করার পরে বাকি কাজটা তুমি করবা। আবারও বলি, যে শর্তটা দেওয়া থাকবে বা যার উপরে শর্ত দেওয়া থাকবে সেই কাজটা আগে করে ফেলতে হবে। ম্যাথ দেখো, প্রশ্ন করে নাও। সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়? তাহলে কয় অক্ষরের শব্দ গঠন করবা তুমি? সেকেন্ড শব্দটির বর্ণগুলো থেকে একটা স্বরবর্ণ আর 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে, তাহলে টোটাল 3 অক্ষরের শব্দ গঠন করবা না? শব্দ গঠন করা যায়, কতগুলি শব্দ গঠন করা যায়? কন্ডিশন কার উপরে? যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করবে, এটা হলো কন্ডিশন। স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান গঠন করবে। তাহলে শোনো, তুমি আগে ঘর আঁকায় নিবা। কয়টা বর্ণ? টোটাল হলো 3টা বর্ণ, 1টা 2টা 3টা। সেকেন্ড শব্দের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আমি আলাদা করে নিব। এস ব্যঞ্জন বর্ণ, ই, সি, ও, এন, ডি।
সেকেন্ড শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ আর দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে, মানে টোটাল 3 অক্ষরের শব্দ গঠন করতে পারে যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। তাহলে এই জায়গাটাতে শুধুমাত্র স্বরবর্ণ থাকতে পারবে, এই জায়গাটাতে স্বরবর্ণ থাকতে পারবে। তাহলে যেটার কন্ডিশন দিচ্ছে সেটা আমি পূরণ করব। তাহলে এই ঘরটা আগে পূরণ করে, এই ঘরে স্বরবর্ণ বলবে। ঘর কয়টা? একটা ঘরে স্বরবর্ণ বলবে। স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে হলো একটা দুইটা। তাহলে দুটা স্বরবর্ণ দ্বারা ওই একটা ঘর পূরণ করার উপায় হচ্ছে 2p1। বাকি ঘরে কি বসবে? বাকি ঘরে ব্যঞ্জন বর্ণ বসবে। স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান থাকবে। তাহলে এই স্থান কি মধ্যম স্থান? তাহলে এই স্থান তো আর স্বরবর্ণ থাকতে পারবে না, কি থাকবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? চারটা। চারটা ব্যঞ্জন বর্ণ দিয়ে কয়টা ঘর পূরণ করবা? দুটা ঘর পূরণ করবা। 4p2π। 2p1 মানে 2, 4p2π মানে 4 গুণন 3, তাহলে 24 উপায়ে অ্যান্সারটা করা যাবে। প্রশ্ন পড়ে নাও। ষাটটি ভিন্ন ব্যঞ্জন বর্ণ, একই নয় কিন্তু, তিনটি ভিন্ন স্বরবর্ণ, টোটাল কয়টা আছে? 10টা। 7টা ভিন্ন ব্যঞ্জন বর্ণ, 3টা স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ এবং একটি স্বরবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝে থাকে। টোটাল কয়টা আছে বলো তো? টোটাল আছে 10টা। ব্যঞ্জন বর্ণ 7টা, স্বরবর্ণ 3টা। কয় অক্ষরের শব্দ গঠন করবা? শব্দ গঠন করবা তুমি 3 অক্ষরের। 1, 2, 3। শর্তটা কি? শর্ত হচ্ছে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝে থাকে। তাহলে এখানে থাকবে স্বরবর্ণ আর দুই পাশে থাকবে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণটা ব্যঞ্জন বর্ণের মাঝে থাকে। তাহলে এই ঘরটা আগে পূরণ করি। কয়টা অপশন আছে এটার জন্য? 3টা। তাহলে 3টা স্বরবর্ণ দিয়ে একটা স্থান পূরণ করা যাবে 3p1 উপায়। গেল, স্বরবর্ণ বসলো। বাকি যে দুইটা ঘর ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করা যাবে। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 7টা। তাহলে 7p2 উপায়। তাহলে 3p1 মানে 3, 7p2 মানে 7 গুণন 6, 21 গুণন 6, 126। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বলে দিই। কারণ হচ্ছে রিপিট আছে। যে বর্ণগুলো আছে নর্মালি, যে ম্যাক্সিমাম ম্যাথে যেটা হয়, রিপিট থাকে না। ম্যাক্সিমাম ম্যাথে রিপিট থাকে না। আর রিপিট থাকলে কি করতে হয়? রিপিট থাকলে কেস আলাদা আলাদা করতে হয়। কেস 1, কেস 2 এরকম করে করতে হয়। আর বলেই দিই আগে যে ঘর সাজানোর ক্ষেত্রে, বিভিন্ন বর্ণ নিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে কি কেস হয়? কেস হয় হচ্ছে দুটা কেস নর্মালি হয়। একটা হচ্ছে একই বর্ণ নিয়ে সাজানো, আর হচ্ছে ভিন্ন বর্ণ নিয়ে সাজানো। একই বর্ণ আর হলো ভিন্ন ভিন্ন বর্ণ। আসো দেখি, দেখলে বুঝতে পারবা। পারমুটেশন শব্দটির বর্ণগুলো থেকে একটু লিখে নেই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো। পি, ই, আর, এম, ইউ, টি, এ, টি, আই, ও, এন, এস। এই যে এটা রিপিট আছে টি। দেখে নাও একটু রিপিট থাকলে কি করতে হয়। নর্মালি বলছি রিপিট থাকলে কি করতে হয়? রিপিট থাকলে কেস আলাদা করতে হয়। একই বর্ণ আর ভিন্ন বর্ণের কেস আলাদা করতে হয়। আচ্ছা, প্রশ্ন পড়ি। পারমিউটেশন শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ আর দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে টোটাল 3টা ঘর হবে আমার। একটা, দুটা, 3টা ঘর হবে। 3টা ঘরে আমি সাজাবো যেটা পারে যখন স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে।
তো এই স্থানে স্বরবর্ণ বসবে, এই স্থানে স্বরবর্ণ বসবে। আচ্ছা, স্বরবর্ণ বসাইতে আমার কোনো প্রবলেম নাই। স্বরবর্ণ আছে 3 4 5, 5টা স্বরবর্ণ আছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা। তাহলে 5টা স্বরবর্ণ দ্বারা একটা ঘর পূরণ করা যাবে 5p1 উপায়। ঠিক আছে। প্রবলেম হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে রিপিট আছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে কয়টা ঘর পূরণ করবা? 2টা ঘর পূরণ করবা। তো রিপিট থাকলে কেস আলাদা করতে হয়। দেখো তো কি হবে। কেস 1, কেস 1-এ হবে সবগুলি ভিন্ন ভিন্ন, আর কেস 2-তে হবে একই বর্ণ। মানে আমি তোমাকে বুঝাই, 2টা কেস কি কি হইতে পারে। একটা কেস হইতে পারে সবগুলা ভিন্ন বর্ণ, এখানে মনে করো পি বসলো, এখানে মনে করো টি বসলো, তাহলে ভিন্ন ভিন্ন হইলো, এইটা একটা কেস হইতে পারে। আবার এমন কি একটা কেস হইতে পারে না যে টি 2টা আছে, ব্যঞ্জন বর্ণ দুই পাশে বসবে, দুই পাশে 2টায় টি বসছে, এটা আলাদা কেস হইতে পারে। তো কেস 2টা হয় নর্মালি, একটা হলো ভিন্ন ভিন্ন সবগুলোই, আর একটা হলো একই বর্ণ। আচ্ছা দেখো একটু, তাহলে প্রথম কেসটা আমরা করি যে পারমিউটেশন। কোশ্চেন আবার বলি, পারমিউটেশন শব্দটা থেকে 3টা বর্ণ নিয়ে আমাকে শব্দ গঠন করতে হবে। টোটাল সবগুলা থেকে 3টা নিয়ে শব্দ গঠন করতে হবে, যেখানে স্বরবর্ণটা সবসময় মাঝে থাকবে। তাহলে আসো প্রথম কেস করি। স্বরবর্ণটা মাঝের পজিশনে বসার উপায় হচ্ছে 5p1, 5টা স্বরবর্ণ আছে, একটা ঘরে বসে 5p1। এবার আসো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি? সবগুলাই যদি ভিন্ন ভিন্ন হয়। আমাকে বলো তো ভিন্ন ভিন্ন কয়টা আছে এখানে? ভিন্ন ভিন্ন কয়টা আছে? ভিন্ন ভিন্ন আছে পি, আর, এম, টি একটা, এন, এস, টিও কিন্তু একটা কাউন্ট করতে হবে। ভিন্ন ভিন্ন আছে টোটাল 1 2 3 4 5 6, 6টা ভিন্ন বর্ণ দিয়ে ঘর পূরণ করবা তুমি 2টা, 6টা ভিন্ন বর্ণ দিয়ে 2টা ঘর পূরণ করা যাবে 6p2 পাই। গেল এটা একটা। আর একটা হচ্ছে পরেরটাতে যে কেস 2 হচ্ছে একই বর্ণ, তাহলে আগে মাঝখানেটা বসাই নি। স্বরবর্ণ 5টা স্বরবর্ণ দ্বারা একটা ঘর পূরণ করা যায় 5p1 উপায়। গেল। একই বর্ণ মানে কি? 2টাই কি বসবে? টি। একই বর্ণ তো আছেই, 2টাই টি, একই বর্ণ বসলে এইভাবে বসতে হবে। তাহলে 2টা ঘর 2টা টি মানে সবগুলা দ্বারা পূরণ করা যায়। 2টা ঘর 2টা বর্ণ মানে সবগুলা দ্বারাই তো পূরণ করতেছো। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আসবে, 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা দেখতে একই, 2 ফ্যাক্টোরিয়াল মানে এক উপায় পূরণ করা যায় সব নর্মালি। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 2টা ঘরে 2টা বর্ণ বসানো যায়, সাজানো যায়, বাই দেখতে একই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানকার অ্যান্সার আসবে 5p1 মানে 5, 6p2 মানে 30, 150, আর 5p1 মানে 5 ইন্টু 1 মানে 5। তাহলে মোট বিন্যাস আলাদা আলাদা কেসগুলো কি করতে হয়? যোগ করতে হয়। মোট হচ্ছে 150 যোগ 5। তো মনে রাখবা, যদি রিপিট থাকে বর্ণগুলোর মধ্যে তাহলে আলাদা আলাদা কেস করতে হয়। একটা কেসে হবে সবগুলাই ভিন্ন ভিন্ন, আর একটা কেসে হবে একই বর্ণ। সমাবেশ করলে এটা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন করো, প্রশ্ন করো। কারেজ শব্দটি হতে বর্ণগুলো নিয়ে কতভাবে বিন্যাস ও পুনর্বিন্যাস করা যায়, যাতে 2টা জিনিসের কথা বলছে, একটা হলো বিন্যাস আর একটা হলো পুনর্বিন্যাস। বিন্যাস পুনর্বিন্যাস 2টাই করতে হবে, যাতে প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ অবশ্যই থাকে। কারেজ শব্দটি হতে বর্ণগুলো নিয়ে কতভাবে বিন্যাস ও পুনর্বিন্যাস করা যায়। কয়টা বর্ণ নিয়ে সাজাইতে বলছে বলো তো? কয়টা বর্ণ নিয়ে বিন্যাস পুনর্বিন্যাস করতে বলছে? সবগুলো না। তাহলে আমি আগে লিখে নিই, কারেজ সি ও ইউ আর এ জি ই, কারেজ। আলাদা আলাদা করে নিই, সি ও ইউ আর এ জি ই। এবার পড়ব, কারেজ শব্দটি হতে বর্ণগুলো নিয়ে কতভাবে বিন্যাস ও পুনর্বিন্যাস করা যায়। আগে বিন্যাস বের করবো, কতভাবে সাজানো যায়, যাতে কন্ডিশনটা কি?
প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ থাকে। আমি আগে এই কন্ডিশনটা ফুলফিল করব। প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে এই স্থান, শুরুর স্থানটা আমাকে ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করতে হবে। ব্যঞ্জন বর্ণ আছে হলো তিনটা ব্যঞ্জন বর্ণ দিয়ে একটা ঘর পূরণ করা যাবে 3p1 উপায়। বলো তো বসলো কয়টা? বসলো একটা, যে কোনো একটা বসবে। বাকি স্থানের উপরে কি কন্ডিশন দেওয়া আছে? বলছে প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ থাকবে। বাকিগুলোতেও কি শুধু স্বরবর্ণ থাকবে? বলছে বাকি ঘরগুলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে কোনো কিছু থাকতে পারে। তাহলে বাকি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা ঘর 1 2 3 4 5 6, 6টা ঘর 6টা বর্ণ দ্বারা পূরণ করা যায় 6p6 উপায় বলতে পারো। বা এই ক্ষেত্রে যত সংখ্যক ঘর ঠিক তত সংখ্যক বর্ণ যদি থাকে, খুবই ভালো উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইউজ করা। তাহলে 6টা ঘর 6টা বর্ণ দ্বারা পূরণ করা যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে যেখানে রিপিট নাই, তাহলে এটা হলো বিন্যাস। কোন কন্ডিশনে বিন্যাস? কন্ডিশন হচ্ছে প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে এটার অ্যান্সার আসবে 2160। এবার সব পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস কি শেখাইছিলাম? পুনর্বিন্যাস শেখাইছিলাম যদি ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতেছি, ওই ওয়ার্ডটা এর মধ্যে থেকে থাকে, তাহলে এক বাদ দিতে হবে। তাহলে তুমি খেয়াল করো, আমরা যে বিন্যাসগুলো করছি প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ প্রত্যেক বিন্যাসের শুরুতে, তাহলে এই বিন্যাসের শুরুতেও কি একটা ব্যঞ্জন বর্ণ ছিল না? ছিল। তার মানে এটাও কি এর মধ্যে একটা আসবে না? ওই একটা বাদ দিলেই পুনর্বিন্যাস হবে। তাহলে পুনর্বিন্যাস হচ্ছে 2160 মাইনাস 1, 2159 হলো পুনর্বিন্যাস। এটা এর মধ্যেও আসবে। আমি যে বিন্যাসগুলো বের করতেছি ওর মধ্যেও তো কারেজটা এখানে আসবে, কারণ কি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু করতে বলছে, তাহলে ব্যঞ্জন বর্ণ দিয়ে তো এটাও শুরু, তাহলে এটাও আসবে কোনো না কোনোটাতে 2160টার মধ্যে। নেক্সট সেম কোশ্চেন। কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে সি আর জি, এ ই ও ইউ, ও ইউ কতভাবে বিন্যাস ও পুনর্বিন্যাস করা যায় যাতে প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে? ইউ আর এ জি ই, কারেজ। প্রত্যেক বিন্যাসের শুরুতে একটি কি থাকে? স্বরবর্ণ থাকে। স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে তোমার 4টা। 4টা স্বরবর্ণ দ্বারা প্রথম ঘরটা পূরণ করা যায় 4p1 উপায়ে। পূরণ হইল। আর কোনো কন্ডিশন বলে নাই। ধরো 4টার মধ্যে কয়টা বসলো? একটা বসলো, যে কোনো একটা বসলো মনে করো, যে কোনো একটা বসলো মনে করো, ইউ বসে গেল এখানে, ইউ এই ঘরে বসে গেল মনে করো। ওকে, এখন বাকি ঘরগুলো বাকি দ্বারা পূরণ করতে হবে। বাকি বর্ণ আছে কয়টা? 3টা 3টা 6টা, 6টা বর্ণ দ্বারা ঘর আছে 6টা, 6টা বর্ণ দ্বারা 6টা ঘর পূরণ করা যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে কোনো রিপিট নাই, কোনো কিছু দিয়ে ভাগ হবে না। এটা হলো বিন্যাস। কি কন্ডিশনে বিন্যাস বলো তো? কন্ডিশনটা হচ্ছে প্রথম ঘরে কি থাকবে? প্রথম ঘরে স্বরবর্ণ থাকবে। এবার যদি বলি পুনর্বিন্যাস, দেখো তো কারের যে শব্দটা, ওর প্রথম ঘরে কি স্বরবর্ণ ছিল? প্রথম ঘরে কি স্বরবর্ণ আছে? তার মানে আমি যে বিন্যাস করব, বিন্যাস সংখ্যা হবে 2880। এই 2880টা যে আমি বিন্যাস করব, এই 2880টা বিন্যাসের প্রথম ঘরে সবার কি থাকবে? স্বরবর্ণ থাকবে। বলছিল কি প্রথম ঘরে স্বরবর্ণ থাকে, তাহলে সবার স্বরবর্ণ থাকবে। তাহলে এইটা কি এর মধ্যে আসার কোনো চান্স আছে? কারণ এর ঘর শুরু হয় কি দিয়ে? ব্যঞ্জন বর্ণ দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই এখানে আসবে না। তার মানে এখানে আর এক বাদ দেওয়ার কোনো দরকার নাই। এখানে পুনর্বিন্যাস সংখ্যা হচ্ছে 2880। নেক্সট প্রশ্ন কি বলে পড়ে নাও। ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে, ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কোন শব্দটি? ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? ব্যঞ্জন বর্ণগুলোকে
বিজোড় স্থানে রেখে, ই কিউ ইউ এ টি আই ও এন। কন্ডিশন হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে থাকবে। তাহলে দেখো ই কিউ ইউ এ টি আই ও এন। ইকুয়েশন স্থান হচ্ছে 1 8টা, 2 3 4 5 6 7 8। ব্যঞ্জন বর্ণগুলোকে কোথায় রাখবা? বিজোড় স্থান। বিজোড় স্থান আগে চিহ্নিত করো। 1 হলো বিজোড়, 3 হচ্ছে বিজোড়, 5 হচ্ছে বিজোড়, 7 হচ্ছে বিজোড়। এই স্থান বিজোড় স্থানে বসবে কে? ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে। বিজোড় স্থান কয়টা আছে? বিজোড় স্থান আছে 4টা। এই স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ বসবে। ব্যঞ্জন বর্ণ বসবে কয়টা আছে? ব্যঞ্জন বর্ণ 3টা, কিউ টি এন। তাহলে 4টা স্থানে 3টা ব্যঞ্জন বর্ণ বসানোর উপায় হচ্ছে 4p3। বলো তো বসলো কয়টা? বসলো হচ্ছে নিচে যে কয়টা আছে 3টা বসলো। 3টা বসলো, ধরো এই জায়গায় বসছে, এই জায়গায় বসছে, এই জায়গায় বসছে, কিউ টি এন বসে গেছে। ধরো এখানে বসছে কিউ, এখানে বসছে টি, এখানে বসছে এন। ব্যঞ্জন বর্ণগুলো বসে গেছে, তাহলে ব্যঞ্জন বর্ণ বাদ দিয়ে দাও। সবগুলো অক্ষর নিয়েই তো সাজাইতে হবে। তাহলে বাকি বর্ণগুলো, স্বরবর্ণের উপরে কি কোনো কন্ডিশন দেওয়া আছে? এরকম কি বলা আছে যে স্বরবর্ণ জোড় স্থানে বসবে বা স্বরবর্ণ বিজোড় স্থানে বসবে? স্বরবর্ণ কিন্তু যে কোনো স্থানে বসতে পারে, কোনো কন্ডিশন কিন্তু বলা নাই। তাহলে বাকি স্থান আছে টোটাল 1 2 3 4 5। 5টা স্থানে 1 2 3 4 5, 5টা স্থানে 5টা ব্যঞ্জন বর্ণ বসবে। 5 আর 5 যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল, উপায়ে বসতে পারে, রিপিট নাই। তাহলে যেটা আসবে এটাই অ্যান্সার, 2880। পড়ে নাও কি বলছে প্রশ্ন। একটি বালকের 11টি বিভিন্ন বস্তু আছে। বিভিন্ন বলছে কিন্তু সবগুলাই আলাদা আলাদা। 11টি বিভিন্ন বস্তু আছে। 11টি বিভিন্ন মানে সবগুলাই আলাদা আলাদা বস্তু আছে, যার মধ্যে 5টা কালো। আবারও বলি, 5টা কালো এর মিনিং এই নয় যে 5টা একই রকম। 5টা কালো মানে একটা বেশি কালো, একটা কম কালো। 5টা সিমিলার না, বলছে কি 11টি বিভিন্ন বস্তু আছে, মানে যে 11টার কথা বলা হচ্ছে সবগুলোই আলাদা আলাদা, কিন্তু কালো এরকম আছে 5টা, কম কালো বেশি কালো এরকম আছে টোটাল 5টা, আর সাদা আছে হলো 6টা। এই 5 আর 6 11টা বিভিন্ন বস্তু আছে। 5টা কালো 6টা সাদা। প্রশ্ন বড়, একটি কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তু এক সারিতে কত প্রকারে সাজাইতে পারবে? তাহলে ঘর আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। শর্ত কি? একটি কালো বস্তুকে মাঝখানে রেখে। ভালো করে বুঝবা, একটি কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তুকে এক সারিতে কত প্রকারে সাজাইতে পারো। তাহলে কালো বস্তু আছে কয়টা? কালো বস্তু আছে 5টা। ঘর আছে কয়টা? 1টা। তাহলে 5টা কালো বস্তু দিয়ে একটা ঘর পূরণ করা যায় 5p1 উপায়। বাকি ঘর দুটা কোন বস্তু দিয়ে পূরণ হবে? সাদা বস্তু দিয়ে পূরণ হবে। সাদা বস্তু আছে কয়টা? 6টা। দ্বারা ঘর পূরণ হবে কয়টা? 2টা। 6p2 করা মাত্র অ্যান্সার ভুল হবে। কেন? তোমাকে কার উপরে কন্ডিশন দিছে? একটি কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তুকে এক সারিতে কত উপায় সাজাইতে পারে। তো বলা হয়েছে একটা কালো বস্তু মাঝখানে থাকবে, মাঝখানে কালো বসাইছি। এবার এই দুই পাশে আমাকে কি বলছে? দুই পাশে সাদা বসাও না কালো বসাও বলছে কি? বলে নাই কিন্তু। তাহলে দুই পাশে সাদাও বসতে পারে কালোও বসতে পারে, বুঝছো? তাহলে বসাইছো কয়টা? একটা বসাইছো। টোটাল বস্তু কয়টা ছিল? 11টা ছিল। দেখো 11টা ছিল। বাকি আর বস্তু আছে সাদা কালো মিলায়া, আর বস্তু আছে 10টা। এই 10টা বস্তু দ্বারা বাকি স্থান কয়টা স্থান? 2টা স্থান
পূরণ করা যাবে, 10p2 পাই, 5p1 মানে 5, 10p2 মানে 10 গুণন 9, 9 10 90, 5 9 45, 450 উপায়ে তোমার এই কাজটা করা সম্ভব। নেক্সট, পোস্টেজ শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে? পোস্টেজ কন্ডিশন হচ্ছে যাতে স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। দুটা ম্যাথ আছে, আগে প্রথমটা করি। পি ও এস টি এ জি ই, পোস্টেজ শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে, বলছে, স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। আসো দেখি জোড় স্থান কয়টা আছে, সবগুলোকে সাজাইতে বলছে না। পি ও এস টি এ জি ই, 1 2 3 4 5 6 7। কন্ডিশন কি? স্বরবর্ণগুলোকে আগে জোড় স্থানে বসাবো। জোড় স্থান না, এটা জোড় স্থান, এটা জোড় স্থান, এটা জোড় স্থান। স্বরবর্ণ কয়টা আছে? 3টা স্বরবর্ণ, 3টা জোড় স্থানে বসতে পারে। 3 ফ্যাক্টোরিয়াল, স্থান যে কয়টা বর্ণ সেম কয়টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে বসতে পারে। বাকি এই 3টা বসে গেছে, তার মানে তাহলে বাকি বস্তু আছে কয়টা? 4টা। 4টা বস্তুকে বাকি জায়গায় বসাবো। স্থান আছে 4টা, 4টা বস্তু আছে 4 ফ্যাক্টোরিয়াল, রিপিট তো নাই কোনোটাতে। এটা অ্যান্সার, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 144 আসে সম্ভবত। হইল? বসে কতগুলিতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে? কতগুলিতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে মনে আছে? ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে, যারা একত্রে থাকবে তাদেরকে একটা ধরে নেওয়ার কথা ছিল। যারা একত্রে থাকবে তাদেরকে ধরে নিব আমি একটা, তাহলে একটা ধরে নিলাম। একত্রে থাকবে কারা? ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে একটা ধরে নিয়েছি, 1 2 3 4, সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে। আবার এদেরকে রিপিট নাই তো, নাই, নিজেদের মাঝখানে আবার সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে অ্যান্সার আসবে 576। এটা অ্যান্সার, এই যে অ্যান্সার দেওয়া আছে এখানে। নেক্সট, এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। প্রশ্ন বলছে স্বরবর্ণগুলিকে কেবল জোড় স্থানে রেখে, এটার একটা আলাদা মিনিং আছে। কেবল জোড় স্থানে রেখে মানে স্বরবর্ণগুলোকে অবশ্যই অবশ্যই জোড় স্থানেই রাখতে হবে। কেবল জোড় স্থানে মানে জোড় স্থানেই রাখতে হবে, বিজোড় স্থানে নেওয়া যাবে না। কাকে? স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে। আর্টিকেল শব্দটিকে কত উপায়ে সাজানো যায়? আর্টিকেল এ আর টি আই সি এল ই, কেবল জোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটির বর্ণগুলোকে যত উপায়ে সাজানো যায়, সবগুলো বর্ণকে সাজানো যায় বলছে। এ আর টি আই সি এল ই। কন্ডিশন কি সেটা আগে ফুলফিল করব। স্বরবর্ণগুলিকে কেবল জোড় স্থানে রেখে, জোড় স্থান বের করি, 1 2 3 4 5 6 7। 2 নাম্বারটা হলো জোড় স্থান, 4 নাম্বারটা হচ্ছে জোড় স্থান, 6 নাম্বারটা হচ্ছে জোড় স্থান। কয়টা জোড় স্থান আছে? জোড় স্থান আছে 3টা। জোড় স্থানে স্বরবর্ণ বসবে। স্বরবর্ণ কয়টা আছে? 3টা আছে। 3টা স্বরবর্ণ 3টা জোড় স্থানে বসতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বাকি 4টা জায়গা আছে, 4টা বিজোড় স্থানে 4টা ব্যঞ্জন বর্ণ বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। অ্যান্সার হচ্ছে 144।
স্বরবর্ণগুলো কেবল জোড় স্থানে রেখে। হয়ে গেল। এবার আসো পরের প্রশ্ন। প্রশ্ন দেখো, স্বরবর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে। ওই সেম প্রশ্ন। এ আই ই হচ্ছে স্বরবর্ণ ছিল, আর টি সি এল ছিল ব্যঞ্জন বর্ণ। এ আর টি আই সি এল ই আর্টিকেল না। 1 2 3 4 5 6 7। প্রশ্ন পড়ো কি বলছে ভালো করে, 2-3 বার পড়ে নাও প্রশ্ন। স্বরবর্ণগুলি কেবল বিজোড় স্থানে রেখে। বিজোড় স্থান খুঁজে বের করো, কয়টা আছে? 1 2 3 4। 1 3 5 7 এই বিজোড় স্থানে কে বসবে? এই বিজোড় স্থানে বসবে স্বরবর্ণগুলো। কয়টা স্থান? 4টা স্থান। স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে 3টা। 4টা স্থানে 3টা স্বরবর্ণ বসানো যায় 4p3 উপায়। বলো তো বসলো কয়টা? বসলো হচ্ছে আমার 3টা। 3টা কি কি বসলো? এ বসলো, আই বসলো, ই বসলো। বাকি জায়গাগুলোতে আমি কাকে বসাবো? আমাকে এই ব্যঞ্জন বর্ণের উপরে কি কোনো কন্ডিশন দিছে? ব্যঞ্জন বর্ণ যে কোনো জায়গায় বুঝতে পারে। বাকি জায়গা আছে দেখো 2 4 6, এটা একটা 7 নাম্বার, এটা একটা। তাহলে বাকি জায়গা আছে 4টা। 4টা স্থানে ব্যঞ্জন বর্ণ বসতে পারে 4টা। 4টা স্থানে 4টা ব্যঞ্জন বর্ণ বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল, রিপিট নাই। তাহলে এটা অ্যান্সার। 4p3 মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2, 3টা আসবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। অ্যান্সার হচ্ছে কত? 576। এটা হচ্ছে অ্যান্সার। গেল। এবার আমি এখানে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেন হচ্ছে দেখো একটু, যে আর্টিকেল শব্দটাকে সাজাবা ব্যঞ্জন বর্ণ গুলো জোড় স্থানে রেখে। এটার সলভ আমি পরে দিব, তুমি আমাকে অ্যান্সার আমাকে জানাও। অ্যান্সার আগে আমাকে কমেন্ট করে জানাও, আমি তারপরে অ্যান্সার এটার দিব। আর্টিকেল শব্দটিকে কত উপায়ে সাজানো যায় যেখানে ব্যঞ্জন বর্ণগুলা জোড় স্থানে থাকবে? এটার অ্যান্সার জানো, তারপর আমি পরে অ্যান্সার দিচ্ছি। এটা পরের ম্যাথ দেখি। প্রশ্ন হচ্ছে আলাহাবাদ। আলাহাবাদ, আলাহাবাদ শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যায়? আলাহাবাদ, এ ডাবল এল এ এইচ এ বি এ ডি। কি বলছে? প্রথমটা বলছে শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যায়। তাহলে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা অক্ষর আছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ সিমিলার আছে 4টা 4 ফ্যাক্টোরিয়াল, এল আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। গেল, প্রথমটা শেষ। সেকেন্ড প্রশ্ন বলছে এদের কতগুলোতে এ একত্রে থাকবে। তাহলে এদের কতগুলোতে এ একত্রে থাকবে? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এ এ এ এ এল এল এইচ হ্যাপি বার্থডে। তাহলে বলছে এদের কতগুলোতে এ একত্রে থাকবে। যারা একত্রে থাকবে তাদেরকে আমরা ধরবো একটা। এটা হলো একটা, 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল আছে 6টা, সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এল আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল গুণন এ 4টাকে নিজেদের মধ্যে এক উপায়ে সাজানো যাবে। এ 4টাকে নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4টা দেখতে একই 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। এটা হলো পরেরটার অ্যান্সার। এরপরে কি বলছে শোনো,
এরপরে বলছে এদের কতগুলিতে স্বরবর্ণ জোর স্থান দখল করবে। ওকে, চারটা আছে, আর তো কোনো স্বরবর্ণ নাই, ব্যঞ্জন বর্ণ এইগুলো এল এল এইচ বি ডি, টোটাল বর্ণ 9টা না, টোটাল বর্ণ 9টা, 9টা ঘর দাগায় নিব। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল বর্ণ আছে 9টা, 9টা ঘর দাগায় নিছি। 1 2 3 4 5 6 7 8 9। কোশ্চেন কি বলে? কতগুলিতে স্বরবর্ণ জোর স্থান দখল করবে? আসলে দেখি জোর স্থান কয়টা আছে। জোর স্থান এটা একটা, জোর স্থান এটা একটা, জোর স্থান এটা একটা, এটা একটা জোর স্থান। তাহলে টোটাল জোর স্থান আছে কয়টা? টোটাল জোর স্থান আছে 4টা। 4টা জোর স্থানে 4টায় বসাবো, মানে সবগুলা নিয়ে 4টা জোর স্থানে 4টা বসানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়, যার মধ্যে 4টাই রিপিট আছে, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বসে গেল স্বরবর্ণগুলো। বাকি জায়গাগুলোতে আমি বসাবো ব্যঞ্জন বর্ণ। বাকি কয়টা জায়গা আছে? 1 2 3 4 5, 5টা জায়গায় বসাবো 5টা, 5টা জায়গায় বসাবো 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এল আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। এটা করলে যেটা আসবে সেটা অ্যান্সার 60। এবার আগের প্রশ্নের উত্তরটাতে যাওয়া যাক। এটার অ্যান্সার হবে 0। সাজানো যাবে না। কি করে সাজানো যাবে না? ব্যঞ্জন বর্ণগুলো জোর স্থানে রেখে, এ আর টি আই সি এল ই, আর্টিকেল না? আর্টিকেল। দেখো একটু, এ আই ই হচ্ছে স্বরবর্ণ, আর টি সি এল হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঘর আছে কয়টা একটু দেখি। ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7। কথা শোনো, কোশ্চেন বলছিল কি যে আর্টিকেল শব্দটির কে সাজাইতে হবে। আর্টিকেল শব্দটির অক্ষর কি বাদ দিয়ে সাজাইতে বলছে, নাকি সবগুলো অক্ষর নিয়ে সাজাইতে বলছে? মানে আর্টিকেল শব্দর সবগুলো অক্ষর নিয়ে সাজাইতে বলছে। যেখানে ব্যঞ্জন বর্ণগুলো জোর স্থান দখল করবে। জোর স্থান ফাইন্ড আউট করো। এটা জোর স্থান, এটা জোর স্থান, এটা জোর স্থান। ভাইয়া জোর স্থানে কে বসবে? জোর স্থানে বসবে হলো ব্যঞ্জন বর্ণগুলো জোর স্থানে দেখবা। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 4টা। 4টা ব্যঞ্জন বর্ণ জোর স্থান কয়টা আছে? 3টা। 4টা ব্যঞ্জন বর্ণ 3টা জোর স্থানে বসবে 4p3 উপায়। 4টা ব্যঞ্জন বর্ণ 3টা জোর স্থানে বসবে 4p3 উপায়। তাহলে কয়টা বসলো? নিচে যে সংখ্যক আছে এই সংখ্যক বসলো 3টা। তাহলে এই যে জোর স্থান, এই জোর স্থানে বসলো হলো 3টা। একটা হলো ধরো আর বসলো, একটা বসলো হলো টি বসলো, আর একটা বসলো ধরো সি বসলো। তাহলে কন্ডিশন কি ছিল? ব্যঞ্জন বর্ণগুলো জোর স্থানে রেখে। তাহলে এই যে এল থাকলো, একে বসাবা না তুমি। ব্যঞ্জন বর্ণগুলো কোথায় বসতে পারবে? ব্যঞ্জন বর্ণগুলো জোর স্থানে বসতে পারবে। আর একটাও কি জোর স্থান আছে 7 পর্যন্ত? এরপরে কি আর 7টার মধ্যে কি আর জোর স্থান আছে? তাহলে এল কি আর কোনো জোর স্থানে বসাইতে পারবা? তাহলে এল তো বসানোর জায়গা নাই। এল যেহেতু বসানোর জায়গা নাই, তাহলে সবগুলা বর্ণ নিয়ে কি তুমি সাজাইতে পারবা? সাজাইতে পারবা না। সাজানোর উপায় সংখ্যা হচ্ছে 0। প্রশ্ন বলছে এ বি সি ডি ই এফ 6টা অক্ষরগুলো দ্বারা 6টা অক্ষরগুলো থেকে 3টি অক্ষর দ্বারা 6টা থেকে 3টা দ্বারা শব্দ গঠন করা লাগবে। 6টা থেকে 3টা দ্বারা শব্দ গঠন করবা, যেখানে প্রত্যেক বিন্যাসের কমপক্ষে একটি স্বরবর্ণ বর্তমান থাকে। প্রশ্ন পড়ে নাও ভালো করে। ই হলো স্বরবর্ণ। অক্ষরগুলি থেকে 3টা অক্ষর দ্বারা গঠিত বিন্যাসের সংখ্যা নির্ণয় করো, যেখানে প্রতিটি বিন্যাসের কমপক্ষে একটি স্বরবর্ণ বর্তমান থাকে। ভালো করে মাথার মধ্যে ঢুকাও প্রশ্ন।
তিনটা অক্ষর দ্বারা শব্দ গঠন করতে হবে। তিনটা ঘর আমি দেখাইনি। এমন বিন্যাস সংখ্যাগুলো বের করতে হবে, এমন বিন্যাস সংখ্যাগুলো বের করতে হবে যেখানে যে বিন্যাসই হোক না কেন প্রতিটি বিন্যাসে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকে। তাহলে বিন্যাস সংখ্যাটা আমি এইভাবে বের করতে চাই, দেখো একটু। প্রতিটি বিন্যাসে কমপক্ষে মিনিমাম একটা স্বরবর্ণ থাকতেই হবে। তাহলে আমি মোট বিন্যাসটা বের করতে চাই। এটাও বলে দেই এখনই, মোট বিন্যাসটা কি। মোট বিন্যাস হচ্ছে আমার কাছে যে ছয়টা অক্ষর আছে, ছয়টা অক্ষর দ্বারা তিনটা ঘর পূরণ করতে হবে। ছয়টা অক্ষর দ্বারা তিনটা ঘর পূরণ করার উপায় হলো 6p3। এই উপায়ে মোট বিন্যাস পূরণ করব। ছয়টা অক্ষর দ্বারা তিনটা ঘর কত উপায়ে পূরণ করা যায় সেই সবগুলা বের করব। বের করলাম। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে এমন কতগুলো পাওয়া যাবে যেগুলোতে মিনিমাম একটা স্বরবর্ণ থাকবে। আমি এখান থেকে বিয়োগ করব, এখানেও ব্যঞ্জন বর্ণ, এখানেও ব্যঞ্জন বর্ণ, এখানেও ব্যঞ্জন বর্ণ, এগুলা কয়টা পাওয়া যায় এরকম। মোট বিন্যাস এর মধ্যে সবই আছে। এটা থেকে যদি আমি বাদ দিয়ে দেই যে তিনটি স্থানেই ব্যঞ্জন বর্ণ, তিনটি স্থানেই ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটাতেই ব্যঞ্জন বর্ণ, এগুলা যদি আমি বাদ দিয়ে দেই, বাকি আমার যেগুলা থাকবে সেগুলার কোনো না কোনো ঘরে তো আমার স্বরবর্ণ থাকবেই, কমপক্ষে একটা স্বরবর্ণ থাকবেই কিনা। আমি আবারও বলি, আমাকে বলছে একটা স্বরবর্ণ থাকতে হবে, মিনিমাম যেন একটা স্বরবর্ণ থাকে, এরকম এক বিন্যাস কত উপায় করা যেতে পারে। আমি কি করবো? সব বিন্যাস যতভাবে করা যায় পুরোটা বের করব। সেখান থেকে তিনটা ঘরেই ব্যঞ্জন বর্ণ হয় এরকম কতবার হইতে পারে, তিনটা ঘরেই ব্যঞ্জন বর্ণ, সেগুলো আমি বাদ দিয়ে দিব। তাহলে মোট থেকে তিনটাতেই ব্যঞ্জন বর্ণ, তিনটাতেই ব্যঞ্জন বর্ণগুলো যদি বাদ দিয়ে দিই, আমার বাকি যেগুলো থাকবে সেগুলোতে তো কোনো না কোনো পজিশনে স্বরবর্ণ থাকবেই। তাহলে মোট বিন্যাস থেকে আমি বাদ দিব তিনটি স্থানেই ব্যঞ্জন বর্ণ। আসো হিসাবটা করি। মোট বিন্যাস, মোট বর্ণ আছে ছয়টা, ছয়টা বর্ণ দ্বারা তুমি ঘর পূরণ করবা তিনটা, ছয়টা বর্ণ দ্বারা তিনটা ঘর পূরণ করা যায় 6p3 উপায়, মাইনাস তিনটি স্থানে ব্যঞ্জন বর্ণ, স্থান আছে তিনটা, পূরণ করবা কি দ্বারা? ব্যঞ্জন বর্ণ দ্বারা। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? চারটা, চারটা ব্যঞ্জন বর্ণ দ্বারা তিনটা ঘর পূরণ করা যায় 4p3 উপায়। 6p3 মানে কত? 6p3 মানে 6 গুণন 5 গুণন 4, 4p3 মানে 4 গুণন 3 গুণন 2, এরকম কিছু একটা। তাহলে এখানে কত হচ্ছে? 30 গুণন 4, 120 থেকে বাদ যাবে 24 মনে হচ্ছে। তাহলে 24 যদি বাদ দিই, 120 থেকে 24 বাদ দিলে হচ্ছে 96। এটা হবে তোমার অ্যান্সার। এটা একটা 3 স্টার দাও। ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে? ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে? যেখানে আই দ্বারা শুরু হবে কিন্তু এইচ দ্বারা শেষ হবে না। বুঝো আগে, ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ দ্বারা এম, এ, টি, এইচ, ই, এম, এ, টি, আই, সি, এস। ম্যাথমেটিক্স শব্দটির সবগুলা বর্ণ দ্বারা কত উপায়ে সাজানো যাবে? প্রশ্ন ভালো করে পড়ে নাও। আই দ্বারা শুরু হইতে হবে কিন্তু এইচ দ্বারা শেষ হবে না। এমন কতগুলা উপায়ে সাজানো যাবে যেখানে আই দ্বারা শুরু হবে, এইচ দ্বারা শেষ হবে না। আমি একটা কাজ করব, সেটা হলো একটা থেকে আরেকটা বাদ দিব, দিয়ে বিন্যাস সংখ্যাটা বের করব।
আই দ্বারা শুরু হবে, এইচ দ্বারা শেষ হবে না। তাহলে তুমি একটু দেখো, আমি যদি আই দ্বারা শুরু হবে এমন বিন্যাসগুলো বের করি, প্রথমত আই দ্বারা শুরু হবে, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আই দ্বারা শুরু হইতে হবে কিন্তু এইচ দ্বারা শেষ হওয়া যাবে না। তাহলে একটা থেকে আর একটা বাদ দিব। কোনটা থেকে বাদ দিব? আই দ্বারা শুরু হবে। একটু দেখো, আই দ্বারা শুরু হলে কি হয়, ম্যাথমেটিক্স তো। তো আই দ্বারা আমার শুরু হবে, মানে আমি যে বিন্যাসগুলো করব সবগুলাই তো থাকবে আই দ্বারা শুরু হবে, আই দ্বারা শুরু হবে, এমন যতগুলা পাওয়া সম্ভব আমি সবগুলা বের করব। আচ্ছা, আই দ্বারা শুরু হয়ে কি দ্বারা শেষ হবে? যে কোনো কিছু দ্বারা আই দ্বারা শুরু হবে, এর মধ্যে কোনগুলা থাকবে আই দ্বারা শুরু হবে যেগুলাতে? তার মধ্যে আই দ্বারা শুরু হবে যে কোনো কিছু দ্বারা শেষ হইতে পারে না? ধরো আই দ্বারা শুরু হবে, এম দ্বারা শেষ হবে, এগুলা থাকবে। আই দ্বারা শুরু হবে, এ দ্বারা শেষ হবে, আই দ্বারা শুরু হবে, টি দ্বারা শেষ হবে, আই দ্বারা শুরু হবে, এইচ দ্বারা শেষ হবে, আই দ্বারা শুরু হবে, এম দ্বারা, এম তো একবার নিছি, আবার ধরো সি দ্বারা শেষ হবে, আই দ্বারা শুরু হবে, এস দ্বারা শেষ হবে। এই সবগুলা পাওয়া যাবে কিনা এইটুকুর মধ্যে, এই যে এইটুকুর মধ্যে। আমি যদি বলি আই দ্বারা শুরু হবে এমন বিন্যাস কতগুলো, তাহলে আই দ্বারা শুরু হবে এমন বিন্যাস যতগুলো হবে সেগুলোর মধ্যে এগুলা থাকবে কিনা? আই দ্বারা শুরু সবগুলাই, কি দ্বারা শেষ হলো? সবগুলা দ্বারাই শেষ হইতে পারে। এগুলা সবগুলা আই দ্বারা শুরু হওয়ার বিন্যাস সংখ্যা বের করলাম। তাহলে আমাকে একটু বলো, প্রশ্ন কি বলছে? আই দ্বারা শুরু হবে কিন্তু এইচ দ্বারা শেষ হবে না। সহজ কথায়, শেষে এইচ থাকা যাবে না। আই সামনে থাকবে কিন্তু শেষে এইচ থাকা যাবে না। তাহলে বলো তো, আই দ্বারা তো সবগুলা শুরু, শেষে এইচ থাকা যাবে না এমন কোনটা কোনটা আছে? শেষে এইচ থাকা যাবে না, এটা আছে। শেষে এইচ থাকা যাবে না, এটা আছে। এগুলো নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, কিন্তু এটা কি নেওয়া যাবে? আই দ্বারা শুরু হবে এবং কি বলছে, এইচ দ্বারা শেষ হবে না, কিন্তু এটা তো এইচ দ্বারা শেষ হয়েছে। তাহলে আমি করব কি, প্রথমে আগে আমি দেখব আই দ্বারা শুরু হয় এমন টোটাল কতগুলো হয় বের করব। সেটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই, এটা যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে বিন্যাসগুলো থাকবে সেগুলো দেখো তো আই দ্বারা শুরু কিন্তু এইচ দ্বারা কি শেষ হয়েছে? এইচ দ্বারা কিন্তু শেষ হয় নাই। তাহলে আমার বাদ দেওয়া লাগতেছে কোনটা? বাদ দেওয়া লাগতেছে কোনটা? বাদ দেওয়া লাগতেছে যেগুলাতে আই দ্বারা শুরু এবং এইচ দ্বারা শেষ। এখান থেকে আমি বাদ দিব আই দ্বারা শুরু ও এইচ দ্বারা শেষ, মানে কমনটা বাদ দিব। তাহলে এইটা যদি আমি বাদ দিয়ে দেই, বাকি যেগুলা থাকবে ওগুলো আই দ্বারা শুরু তো হবে কিন্তু এইচ দ্বারা আর শেষ হবে না। আচ্ছা, তাহলে আসো বের করি। ম্যাথমেটিক্স না, এম এ টি এইচ ই, ম্যাথে এম এ টি আই সি এস। প্রথমে আমি কোনটা বের করব? আই দ্বারা শুরু হবে এমন কোনটা। তাহলে আই দ্বারা শুরু হবে মানে কি, আই আমার ফিক্সড এই ঘরে, তো যে ফিক্সড তাকে নিয়ে তো আর হিসাব করার দরকার নাই। বাকি অক্ষর কয়টা আছে? 2 4 6 7 8 9 10। বাকি 10টা অক্ষর দিয়ে সাজানো যায় 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে টি আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো হলো আই দ্বারা শুরু হবে। মাইনাস মাইনাস আই দ্বারা শুরু এবং এইচ দ্বারা শেষ। তাহলে আই দ্বারা শুরু তো হইল, এইচ দ্বারা শেষ হইতে হবে। তাহলে এটাও তো আর এখানে থাকবে না, এটা তো পজিশন ফিক্সড হয়ে গেল, এইচ দ্বারা শেষ। তাহলে বাকিগুলা বাকি পজিশনে সাজাইতে হবে। তাহলে বাকি টোটাল আর থাকলো কয়টা? 9টা 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। এটা হিসাব করলে যেটা আসবে সেটা অ্যান্সার। তা আমি তোমাকে একটু এটার সামারি বুঝাই দিই। সামারি হচ্ছে, তোমাকে যদি বলে যে এক্স দ্বারা শুরু কিন্তু ওয়াই দ্বারা
শেষ হবে না। এটা কিভাবে বের করবা? এটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমত বের করবা x দ্বারা শুরু এমন কতগুলো হয়, x দ্বারা শুরু এমন কতগুলো হয়, এখান থেকে বাদ দিবা কমনটা। কমন কোনটা? x দ্বারা শুরু y দ্বারা শেষ। তাহলে এটা থেকে যদি এটা বাদ দাও, x দ্বারা শুরু y দ্বারা শেষ, যদি y দ্বারা শেষ যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি যেগুলো থাকবে ওগুলোতে তো আর y দ্বারা শেষ হবে না। তো সেটাতে তুমি পাবা x দ্বারা শুরু কিন্তু y দ্বারা শেষ হবে না। এটা মনে রাখবা।